আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আজকের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ক্লাসে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্স এর সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। অনেক বড় চ্যাপ্টার, অনেক ফাস্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা আজকে হচ্ছে চ্যাপ্টারে তিনটা কনসেপ্ট পড়বো: ওরস্টেডের পরীক্ষা, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম এবং ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। কিন্তু আমার প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমি হচ্ছে চ্যাপ্টারে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে থাকি স্টুডেন্টদের, যে চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। সো এই চ্যাপ্টারে কি কি আছে সেটা নিয়ে হচ্ছে আমরা সবার প্রথমে আলোচনা করে নিই। চ্যাপ্টারে দেখো, সম্পূর্ণ ওভারভিউটা আমি তোমাদের জন্য শুরুতেই দিয়ে দিছি। চ্যাপ্টারে আমাদের হচ্ছে ওরস্টেডের পরীক্ষা, তারপর হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, যেটা হচ্ছে আমরা আজকে পড়বো, তারপর ফ্লেমিং এর ডানহস্ত নীতি। এই তিনটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের বায়ট-সেভার্টের রুল, যেখান থেকে আমাদের চ্যাপ্টারটা মেইনলি স্টার্ট হচ্ছে। তো ছোট তিনটা কনসেপ্ট আমরা এখন পড়বো, এরপরের সেকেন্ড ক্লাস থেকে আমরা বায়ট-সেভার্ট শুরু করব। তো বায়ট-সেভার্টের সূত্রের প্রয়োগ, তারপর হচ্ছে চৌম্বক ফ্লাক্স, ফ্লাক্স ঘনত্ব, তারপরে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা, তারপরে চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আধানের উপর বল, চৌম্বক ক্ষেত্রে একটি আহিত চার্জ কণার গতি, এরকম করে অসংখ্য কনসেপ্ট আছে আমাদের চ্যাপ্টারে। তোমাদের হচ্ছে এই পুরোটা দেখে নিই। আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ যাবো। আমি কনসেপ্টগুলোকে এমন ভাবে সাজাইছি যাতে তোমার কোনো অংশ বাদ না যায়। তুমি যখন এই কনসেপ্টটা এই ধারাবাহিক ভাবে পড়বা, এত সুন্দর ধারাবাহিক ভাবে আমি সাজিয়ে রাখছি যেন তুমি প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসটা শেষ করতে পারো। তো চলো আমরা শুরু করি। সবার ফার্স্টে আমাদের ওরস্টেডের এক্সপেরিমেন্ট দিয়ে জিনিসটা শুরু হচ্ছে, যেখানে আমাদের চৌম্বক ক্ষেত্র আমরা যাচাই করা শিখছি সর্বপ্রথম, ঠিক আছে। ওরস্টেড এক্সপেরিমেন্টে তোমার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ওরস্টেড সাহেব সে করছে, সে হচ্ছে আসলে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব প্রমাণ করতে। তো আমরা দেখি তার এক্সপেরিমেন্টের ধরন কেমন ছিল। সে আসলে একটা বৈদ্যুতিক তার, ঠিক আছে, একটা বৈদ্যুতিক তার, যেটা হচ্ছে তোমার একটা তড়িৎবাহী তার সে স্থাপন করলো, এবং তারের পাশে সে এখানে ধরো সাপোজ আমাদের হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যাবে এই বরাবর, ঠিক আছে। তো তড়িৎবাহী তার সে স্থাপন করলো, এবং তড়িৎবাহী তারের পাশে সে কি করলো, একটা ম্যাগনেটিক কম্পাস, ঠিক আছে। ম্যাগনেটিক একটা কম্পাস সে স্থাপন করলো, যে কম্পাসটা তড়িৎবাহী তারের পাশে স্থাপন করার পরে সে যেটা দেখতে পেল, যে ম্যাগনেটিক কম্পাসটা এইভাবে সোজা না থেকে, ধরো আই কারেন্টের দিকে প্রবাহিত হচ্ছে, তো কম্পাসটা সোজা না থেকে কম্পাসটা একটু বেঁকে যাচ্ছে। কম্পাসটা এরকম বেঁকে যাচ্ছে। তো এখান থেকে সে আসলে বুঝতে পারলো যে আসলে এখানে তড়িৎবাহী তারের পাশে আরেকটা কোনো শক্তি আছে, যেটাকে সে চৌম্বক শক্তি হিসাবে শনাক্ত করে। তো এরকম তুমি যদি আবার এই সেম জিনিসটা, অর্থাৎ যদি তড়িৎবাহী তারের এই ইয়াটা চেঞ্জ করে দাও, ডিরেকশনটা চেঞ্জ করে দাও, তড়িৎ প্রবাহের ডিরেকশনটা আমরা একটু চেঞ্জ করে দিই। তো তড়িৎ প্রবাহের ডিরেকশনটা যদি একটু চেঞ্জ করে দিয়ে দেখো, প্রবাহের ডিরেকশনটা যদি চেঞ্জ করে দাও, তাহলে দেখবা এই ম্যাগনেটিক কম্পাসের ডিরেকশনটা, কম্পাসটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, তাহলে তোমার জন্য সুবিধা হইতো। আমাদের ম্যাগনেটিক কম্পাস, ঠিক আছে। কম্পাসের বিক্ষেপটা হচ্ছে তোমার এখন যেদিকে দিচ্ছে। তো এখন তুমি এই কম্পাসটা, সেম কম্পাসটাই যদি তুমি নিয়ে আসো, তড়িৎ প্রবাহের ডিরেকশন উল্টা দিকে হওয়ার কারণে, এবারে তড়িৎ প্রবাহের ডিরেকশন উল্টা দিকে হওয়ার কারণে, তো তড়িৎ প্রবাহের ডিরেকশন উল্টা হতে গেলে আমাদের ব্যাটারিটা উল্টা দিকে দিতে হবে, ঠিক আছে। তো ব্যাটারিটা উল্টা দিকে দিই। তো তড়িৎ প্রবাহের ডিরেকশন উল্টা হওয়ার কারণে এবারে আমাদের কি হবে, এবারে ম্যাগনেটিক কম্পাসের ডিরেকশন যেদিকে আগের বারে ঘুরছিল তার থেকে এবারে বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে। তো ঘটনাটা এরকম ঘটে, যেটার মাধ্যমে সে আসলে নিশ্চিত হয় যে এখানে তড়িৎ প্রবাহের কারণে তোমার কি একটা তড়িৎ প্রবাহের কারণে তড়িৎবাহী তারের আশেপাশে একটা শক্তি আছে, যে শক্তিটা হচ্ছে আমাদের চৌম্বক শক্তি বা চৌম্বক বল, ঠিক আছে। তো এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে কি কি ডিসিশনে আসা যায়, কিছু ডিসিশনে আমরা আসতে পারি।
ডিসিশন গুলো একটু লিখি। কি কি ডিসিশনে আসা যায়? কোনো তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহ হলে, দেখো আমি যা যা লিখছি সবচেয়ে ভালো হয় যদি তোমরা এটা নোট করে নাও, ঠিক আছে? নোট করলে পড়াটা আরো ভালোভাবে থাকে আর তোমার বিশেষ করে তোমার মনে থাকবে। যদিও আমি স্লাইড দিয়ে দিব ক্লাস শেষে, তোমরা কমেন্টে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো দেখো, তড়িৎ প্রবাহ হলে তারের আশেপাশে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ঠিক আছে? এই হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের শনাক্তকরণ, ঠিক আছে? তারপর দেখো, উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান ও দিক পরিবাহীর প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। আমার হাতের লেখা একটু খারাপ, তোমরা একটু বুঝে বুঝে নিও, হ্যাঁ? আমি সাথে সাথে বলে দিচ্ছি, সমস্যা নেই। নির্ভর করে, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নাম্বার, পরিবাহীর তড়িৎ প্রবাহ। দেখো, ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের এই জিনিসটা বলে দিতে হয় সবসময়। যে কোনো বলের ক্ষেত্রে, যেহেতু চৌম্বক এটা একটা বল, তো চৌম্বক বলের ক্ষেত্রে মান এবং দিকের কথা দুইটা জিনিস উল্লেখ করতে হবে, যেহেতু এটা ভেক্টর রাশি। মান ও দিক পরিবাহীর প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। পরিবাহী প্রবাহ মাত্রার দিকের সাথে এখন আমরা কি বলে, এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে বের করে সেই জিনিসটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করব। পরবর্তীতে আমাদের কয়েকজন বিজ্ঞানী এটা সম্পর্কে থিওরি দিছে যে দিক কিভাবে আইডেন্টিফাই করে। সো এটা আমরা এই যে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম আর হচ্ছে আমাদের ফ্লেমিং এর ডানত্ব নীতি, এগুলো দিয়ে আমরা নির্ণয় করব। সো আমরা সেটাতে পরেই আসতেছি। তারপরে দেখো, তৃতীয় যেটা ডিসিশন নেওয়া যায় সেটা হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ততক্ষণ স্থায়ী হবে। ঠিক আছে? অর্থাৎ প্রবাহ যতক্ষণ চলবে চৌম্বক ক্ষেত্র কিন্তু ঠিক ততক্ষণ স্থায়ী হবে। প্রবাহ বন্ধ হয়ে গেলে চৌম্বক ক্ষেত্র থাকবে না, ঠিক আছে? তো কোন তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ হলে তারের আশেপাশে কি তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান ও দিক তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রার মান ও দিকের উপর নির্ভর করে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাথে এখন আমাদের প্রবাহ মাত্রার সাথে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান ও দিক সেটার উপরে নির্ভর করে। তারপর হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ যতক্ষণ থাকবে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ততক্ষণ স্থায়ী হবে, ঠিক আছে? তো এই শর্তগুলোতে আমরা আসতে পারি। এটা গেল আমাদের ওরস্টেডের পরীক্ষা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, তো ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটা আমরা দেখি। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম একটু ডিফিকাল্ট, আমাদের হচ্ছে এটা দিয়ে চৌম্বক ক্ষেত্র আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। এটা হচ্ছে আসলে একটা জেনারেল স্ক্রু এর দিক, ঠিক আছে? এই ধরো একটা স্ক্রু আছে, এই হচ্ছে একটা স্ক্রু। তো স্ক্রুটা ধরো তুমি যদি ঘুরাও, অর্থাৎ ঘুরিয়ে যদি নিচের দিকে নামাও, তুমি এই দিকে যদি ঘোরাও স্ক্রুটাকে, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, যদি তুমি স্ক্রুটাকে এদিকে ঘোরাও তাহলে স্ক্রুটা কি নিচের দিকে যাবে?
স্ক্রুটা যদি নিচের দিকে যায় তাহলে তোমার এই নিচের দিকটা হবে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে? এটা হবে তড়িৎ প্রবাহের দিক। তো তড়িৎ প্রবাহের দিক যদি এদিকে হয় তাহলে এই যে ঘুরছে এই ঘোরার দিকটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রের দিক। এটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো আবার সিমিলারলি তুমি যদি স্ক্রুটাকে অপোজিট ডিরেকশনে ঘোরাও, অর্থাৎ স্ক্রুটাকে যদি উপরের দিকে উঠাও, অপোজিট ডিরেকশনে ঘোরালে কি হবে? অপোজিট ডিরেকশনে ঘোরালে স্ক্রুটা উপরের দিকে উঠবে, অর্থাৎ এই দিকে যাবে। তো এই দিকে গেলে আমাদের তড়িৎ প্রবাহের দিক হবে কি এইটা। তড়িৎ প্রবাহের দিক যদি এটা হয় তো এই ঘূর্ণনের দিকটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম ছিল। এটা দিয়ে আইডেন্টিফাই করা অনেক ডিফিকাল্ট, আর সবসময় তুমি এই স্ক্রুও পাবা না যে স্ক্রু এর ডিরেকশন অনুযায়ী তুমি এই জিনিসটা ইয়া করবা। যদি তুমি কল্পনা করে নাও তাও তোমার এটা দিয়ে বের করতে যথেষ্ট কষ্টসাধ্য। সো আমরা আরেকটা সহজ নিয়ম শিখবো, যে সহজ নিয়মে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেটার জন্য তোমার ডান হাত প্রয়োজন হবে শুধুমাত্র, ঠিক আছে? শুধুমাত্র ডান হাতটা প্রয়োজন হবে। সো আমরা একটু দেখি। এ হচ্ছে ধরো তোমার ডান হাত, ঠিক আছে? এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তুমি এভাবে কি মুট করে রাখছো, ঠিক আছে? এভাবে কি বলে, সামনের আঙ্গুলগুলা তুমি হচ্ছে এভাবে গোল করে রাখছো, আর বৃদ্ধাঙ্গুলটা এভাবে সোজা করে রাখছো, অর্থাৎ তুমি লাইট দেখাচ্ছ আর কি। ওই লাইট চিন্তা করে নাও। তাহলে এই যে তুমি তোমার বৃদ্ধাঙ্গুলটা যেদিকে আছে এই দিকটা যদি আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশন হয়, এই দিকটা যদি আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশন হয়, তাহলে এই যে এই আঙ্গুলগুলা যে এই গোল হয়ে রয়েছে এই আঙ্গুলের ডিরেকশনটা হবে কি আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক। এবং চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর রাশি, এটা একটা কার্লি ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরটা ঘূর্ণনশীল, ঠিক আছে? সো এটা একটা এই ভেক্টরের দিকটা হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক হবে কি তোমার বাকি আঙ্গুলগুলা যে ঘুরছে এই ঘূর্ণনের দিক। অর্থাৎ তুমি যদি একটা তড়িৎবাহী তারের কথা চিন্তা করো, একটা তড়িৎবাহী তার, এই তারে যদি আমাদের তড়িৎ প্রবাহ থাকে এই দিকে, ঠিক আছে? তড়িৎ প্রবাহ যদি এই দিকে থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে এই তারের এই বরাবর। তো তুমি যদি এই বৃদ্ধাঙ্গুলের কথা চিন্তা করো, বৃদ্ধাঙ্গুলের জন্য তোমার চৌম্বক ক্ষেত্রে কি এভাবে যাচ্ছে না? তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এইভাবে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র তড়িৎবাহী তারের দুই পাশে এভাবে ঘুরবে। অর্থাৎ তুমি তড়িৎবাহী তারের এই পাশে যদি এখানে যদি একটা বৃদ্ধাঙ্গুল, এখানে যদি তুমি হাত স্থাপন করো, তো হাত স্থাপন করলে দেখবা এই যে তোমার হাতের এই পাশ দিয়ে আসলে হচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিকে, আর তোমার হাতের এই আঙ্গুলগুলার বরাবর যাচ্ছে হচ্ছে আসলে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? তো চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, তাহলে তুমি বলতে পারো চৌম্বক ক্ষেত্র এদিক দিয়ে কি ভিতরে যাচ্ছে না, আর এই দিক থেকে কি বের হয়ে আসতেছে না? তো চৌম্বক ক্ষেত্র এই দিক থেকে হচ্ছে তোমার ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটাকে আমরা ক্রস বলতে পারি, আর এদিক থেকে বের হয়ে আসতেছে যেটাকে আমরা বলতে পারি ডট, ঠিক আছে? এই ডট ক্রসটা আসলে কিভাবে বললাম, ধরো এই যে একটা তীর আছে, এই তীরের মাথাটা কি আসলে ডট না? আর তুমি ধরো তীরের এই পিছনের পার্টটা তুমি যদি দেখতে চাও, পিছনের পার্টটা তুমি দেখবা আসলে ক্রস। তো কোনো কিছু যদি চলে যায় তাহলে কি তুমি এই পাশটা দেখবা না, এই পাশটা দেখবা না? আর যদি কোনো কিছু তোমার দিকে আসে তাহলে তুমি এই পাশটা দেখবা না? তো এইটাই আসলে তুমি এই যে এই জিনিসটাকে মনে করো ডট, তাহলে তুমি যদি সামনের দিকে যদি এই জিনিসটা আসে তাহলে তুমি এটা পাবা ডট, আর যদি আহ, চলে যায় তো চলে যাওয়ার ক্ষেত্রে তুমি পাবা ক্রস। তাহলে তুমি যাওয়ার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে ক্রস দেখা যাচ্ছে, ঠিক আছে? তো খুবই সিম্পল আসলে। তো এটা দিয়ে আমরা কি করতে পারলাম, এই ডান হাতের রুল দিয়ে বা ডান হাতের নীতি দিয়ে আমরা আহ, চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন আইডেন্টিফাই করতে পারি, যেটা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকে অনেক সোজা।
তো এটার মাধ্যমে হচ্ছে আমরা সুন্দর মতো চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বায়োট-সেভার্টের ল পড়বো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।